হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রুদ্রস ক্লাসেস। আমি তোমাদের কৃতি ম্যাম, আর আজকে নিয়ে এসেছি মেকিং অফ দ্য কনস্টিটিউশনের পার্ট 2 ভিডিও। যারা এখনো পার্ট 1 দেখোনি তারা চটজলদি গিয়ে দেখে নাও, আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দিয়েছি। তাহলে চলো শুরু করি। মেকিং অফ দ্য কনস্টিটিউশনে ফার্স্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে ওখানে কতগুলো মিটিংস হয়েছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিভাবে আমাদের এলো, কার থেকে পেলাম আইডিয়াটা, এবং তৈরি হওয়ার পর কতগুলো মিটিংস হলো, সেই মিটিংসে কি কি হলো। ফাইনালি আমরা জানতে পারলাম যে আমাদের কনস্টিটিউশন চলে এলো রেডি হয়ে, অ্যাডপশন হলো, দেন কমেন্সমেন্ট হলো। তো একটা সুন্দর গল্পের মাধ্যমে পার্ট 1টাকে শেষ করেছিলাম। ওখানে কিছু জিনিস আমি বাদ রেখে দিয়েছিলাম যাতে আমি পরের ভিডিওতে দিতে পারি, কারণ ওটা একটু ডেপলি হয়ে যায়, কারণ ওটা সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট না হলেও ওটা জানতে কিন্তু অবশ্যই হয়, কারণ যারা সিভিল অ্যাসপিরেন্ট রয়েছেন না, সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট যারা রয়েছে তাদের জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়, যেগুলো আমি আজকে পড়াতে চলেছি। যেরকম ধরো, আমি আগের দিন বলেছিলাম যে আমাদের কনস্টিটিউশন বানানোর জন্য 8খানা মেজর কমিটিস এবং 13খানা মাইনর কমিটিস ছিল। তো সেই যে 8খানা মেজর কমিটিসের প্রত্যেকটির কিন্তু ইন্ডিভিজুয়াল চেয়ারম্যানের নাম তোমাদের মুখস্থ করতে হবে। এটা অনেক সময় WBCS এর মিনসে দেখা যায়, আবার অন্যান্য এক্সামেও একটা দুটো করে এসেছে। এবার ড্রাফটিং কমিটি তো তোমরা সবাই জানো, আমিও বলেছি যে ড্রাফটিং কমিটি চেয়ারম্যান তো অলওয়েজ ইম্পর্টেন্ট, সেটা অবশ্যই, কিন্তু বাকিগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, যে বাকি 7টা রয়েছে মেজর কমিটিস, তো সেটাও আমি আজকে করাবো। প্লাস তার সাথে আমি যেটা ওই দিন করাইনি সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন। তো চলো স্টার্ট করি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন নিয়ে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যাকে বাংলায় আমরা গণপরিষদ বলি, তার ইলেকশনস বলতে ঠিক কোন টাইম পিরিয়ডটাকে বোঝানো হচ্ছে আমি একটু মনে করিয়ে দিই। আমরা জানি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এসেছিল 1946 এর ক্যাবিনেট মিশন থেকে, যেখান থেকে আমাদের এটা রাজি হয় যে আমরা গণপরিষদ আনতে চলেছি, এবং আমাদের তৈরি হয় গণপরিষদ ক্যাবিনেট মিশনের পর, যেটা ছিল 1946। এবং আমরা জানি যে আমাদের ফার্স্ট মিটিং 9 ডিসেম্বর হয়েছিল 1946 এ, রাইট? তাহলে ইলেকশনটা নিশ্চয়ই মিটিং এর আগেই হয়েছে, একদমই তাই। জুলাই আগস্টের টাইম পিরিয়ডে 1946 সালে এর ইলেকশনটা হয়েছিল। ইলেকশনস হয়েছিল মেনলি দুটো দলে বিভক্ত, একটা ছিল ব্রিটিশ ইন্ডিয়া, আরেকটা ছিল প্রিন্সলি স্টেট। সিট সংখ্যা রাখা ছিল 389। এবার কথা হচ্ছে 389 কেন, 390 নয় কেন? তাহলে ইলেকশনসে টোটাল সিটস রাখা ছিল 389, বেসিস ছিল পার 10 লাখ, প্রতি 10 লক্ষের জন্য একটি সিট বরাদ্দ করা হয়েছিল। কোন 10 লক্ষের কথা বলা হচ্ছে? আমাদের তখনকার টাইমে ইন্ডিয়ার যে পপুলেশন ছিল না, তার 10 লক্ষের একটা সিট, ব্যাপারটা বোঝা যাচ্ছে? মানে 389 হচ্ছে টোটাল সিট। তাহলে আমাদের ওই টাইমে পপুলেশন কত ছিল? কিছুটা এই রকম, এই ছিল আমাদের তখনকার দেশের পপুলেশন। এবার প্রতি 10 লাখে একজন, মানে 10 লক্ষ দিয়ে ডিভাইড করে দেয়, বোঝা গেল? তো প্রতি 10 লক্ষে যদি ডিভাইড করো তাহলে এই নাম্বারটাই পেলে না, এই জন্য আমাদের সিট সংখ্যা টোটাল ছিল 389। এবারে 389-এ যখন ইলেকশনস হয় তাহলে প্রসিডিওর কি ছিল, ইলেকশনসটা হয়েছিল কিভাবে? প্রথম কথা বলে রাখি, তোমরা এখনো দেখবে আমাদের ইনস্টিটিউটে যখনই কোনো ইলেকশনস হচ্ছে, না তো সেটা ডাইরেক্টলি হয় না তো সেটা ইনডাইরেক্টলি হয়। এখানে ইনডাইরেক্টলি সিস্টেম ছিল। প্রথমত ব্রিটিশ ইন্ডিয়ার, বা এখানে আরেকটা নামে তোমরা শুনে থাকবে প্রভিন্সেস বলে, তো এখানে ইনডাইরেক্ট ওয়েতে ইলেকশনস হয়েছিল। আর প্রিন্সলি স্টেট কিন্তু ইলেকশনস এর কনসেপ্ট ছিল না, এখানে ছিল নমিনেশনস। তো কারা নমিনেট করেছিল এখানে? তারা নমিনেটেড ছিল বাই দ্য হেড অফ প্রিন্সলি স্টেটস। প্রিন্সলি স্টেটে যারা হেড ছিলেন তারাই নমিনেশনস করেছিলেন প্রিন্সলি স্টেটের জন্য, ঠিক আছে? তো টোটাল ছিল 389। সেই 389-এ ব্রিটিশ ইন্ডিয়া বা প্রভিন্সেস পেয়েছিল একটা কিছু সিট, অ্যান্ড প্রিন্সলি স্টেট পেয়েছিল কিছু সিট, সেটা আমি পরে আসছি। তো এই যে ইনডাইরেক্ট ইলেকশনস কথাটা আমি ব্রিটিশ ইন্ডিয়ার টাইমটাই বললাম, যে প্রভিন্সেসের জন্য ব্রিটিশ
ইনডাইরেক্ট ইলেকশন। তো এটার মিনিং কি? যখন তোমরা ডাইরেক্ট কাউকে ভোট দিচ্ছ, যে গিয়ে একটা চেয়ারে বসবে, একটা সিটে বসবে, তুমি দিচ্ছ মানে দেশের জনগণ দিচ্ছে এবং সে জিতে গিয়ে ওই সিটটা বসবে, সেটা হচ্ছে ডাইরেক্ট ইলেকশন। আর ইনডাইরেক্ট ইলেকশন হচ্ছে যে তুমি কাউকে ভোট দিলে, সে গিয়ে ওখানে ভোট দিচ্ছে তোমার বিহাফে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তুমি ডাইরেক্ট যখন দিচ্ছ কাউকে, সে জিতছে এবং সিটে গিয়ে বসছে, সে হচ্ছে ডাইরেক্ট ইলেকশনস করে গেল। ইনডাইরেক্ট ইলেকশনস হচ্ছে ভারতের জনগণ একজনকে সিলেক্ট করলো, সে গিয়ে আবার গিয়ে ভোট দিচ্ছে এবং কাউকে সিলেক্ট করছে, সেটাকে হয়ে যায় ইনডাইরেক্ট ইলেকশন। যেমন আমাদের প্রেসিডেন্টের ইলেকশনটা কিন্তু ইনডাইরেক্ট ইলেকশন। তোমরা জানো কিছুদিনের মধ্যে লোকসভা ইলেকশন হতে চলেছে, তো ওটা ডাইরেক্ট ইলেকশন। ওকে, তো এই কথা হচ্ছে, এই যে ইনডাইরেক্ট কনসেপ্টটা বললাম, এটাই হচ্ছে এখানে। তাহলে এখানে ছিল 296 সিটস, মানে প্রভিন্সেস 296 সিটসে জিতে গেছিল, মানে এতগুলো সিটস ওরা বরাদ্দ করেছিল। আর প্রিন্সলি স্টেটে ছিল হচ্ছে 73 প্রিন্সলি স্টেট। এবার একটা মাঝখানে আমি একটু ডেটা ইনক্লুড করছি, যেরকম এই যে ব্রিটিশ ইন্ডিয়া বা প্রভিন্সেসে 3টি মেইন কমিউনিটিসকে সিলেক্ট করা হয়েছিল। মানে এই যে 296 সিট এখানে ওরা জিতে বসে আছে, এখানে ফার্স্ট ছিল মুসলিম, সেকেন্ড শিখ, এন্ড থার্ড হচ্ছে জেনারেল। এই জেনারেল ক্যাটাগরি হচ্ছে শুধু মুসলিম আর শিখকে বাদ দিয়ে দিলে যারা থাকে তারাই হচ্ছে জেনারেল ক্যাটাগরি। ওকে, এই 3টে মেইন কমিউনিটিস নিয়ে এই সিটস গুলো ছিল, এন্ড প্রিন্সলি স্টেটে ছিল 73। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ যে এখানে ইনডাইরেক্ট ইলেকশনস আর এখানে নমিনেটেড ছিল। এই কারণে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশনসটাকে বলা হয় পার্টলি ইলেক্টেড এন্ড পার্টলি নমিনেটেড। এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় পড়ে, অপশনসে থাকে। তাহলে আমরা কি বলবো এটাকে? পার্টলি ইলেক্টেড and partly nominated। হলো? এরপরে তোমরা জানো কি হবে, ইলেকশনস কমপ্লিট হলো। ইলেকশনস কমপ্লিট হয়ে প্রভিন্সের সিটস দেখতে পাচ্ছ এন্ড প্রিন্সলি স্টেটের সিট দেখতে পাচ্ছ। এই সিটস গুলো ডিভাইড তো হলো। এবার কথা হচ্ছে এর মধ্যে জিতে কংগ্রেস এসেছিল, 208খানা সিট ওরা পেয়েছিল, কংগ্রেস জিতে গেছিল। মুসলিম লীগও মোটামুটি করেছিল কিন্তু জিততে পারে, যে কারণে একটা ক্ষোভ, একটা রাগ তো ছিল, কারণ মুসলিম লীগের মনে হয়েছিল যে তারা হয়তো এই ইলেকশনসটাকে জিততে পারবে, বাট আলটিমেট জিততে তো পারলো না। জিতে গেল কারা? কংগ্রেস। কত ভোট নিয়ে জিতেছিল? 208খানা ভোট নিয়ে জিতেছিল। এই যে সিট সংখ্যাগুলো আমি বলেছি এগুলো প্রভিন্সেসের জন্য বরাদ্দ করা, মানে 296টা ছিল আমাদের প্রভিন্সেস এন্ড 73টা ছিল হচ্ছে আমাদের প্রিন্সলি স্টেট, যারা নমিনেটেড হয়ে যাবে। কিন্তু এই যে প্রভিন্সেস ইলেকশনস করে যাচ্ছে, ওর মধ্যে থেকে কিন্তু কংগ্রেস 208খানা, যে কিন্তু মেজরিটি পেল, যে জিতে গেল, রাইট? এবার ইলেকশনস কমপ্লিট হলো, এরপরে যাব কি মিটিংসে। এবার আমাদের মিটিংস হেল্ড হবে। কি ছিল ফার্স্ট মিটিং? 9th ডিসেম্বর 1946, মনে পড়ছে? আমি আগের দিন ক্লাসে বলেছিলাম। তো এই যে ফার্স্ট মিটিংটা হয়েছিল, যেখানে আমাদের চেয়ারম্যান কে ছিল, মানে প্রেসিডেন্ট কে ছিল, কি হয়েছিল না হয়েছিল সব বলা হয়ে গেছে। তো ফার্স্ট মিটিং এ ওই যে টোটাল মেম্বার্স এর মধ্যে মাত্র 211 জন প্রেজেন্ট ছিল, কারণ মুসলিম লীগ এখানে আসেইনি, যেহেতু ওরা জিততে পারেনি। ওই যে বললাম ক্ষোভ ছিল, যে কারণে 211 জন এই মিটিং এ প্রেজেন্ট ছিল। এবং এখানে কোনো ইলেকশনস হয়েছিল না ওই যে প্রেসিডেন্টকে চুজ করার জন্য, যে কারণে ফ্র্যাঞ্চাইজি নিয়ম অনুসারে সিনিয়র সিটিজেন যে থাকবে, সব থেকে মোস্ট সিনিয়র পার্সন আমাদের কে ছিল? ডক্টর সজিনানন্দ সিনহা এখানে প্রেসিডেন্ট হয়ে গেছিলেন অস্থায়ী রূপে, টেম্পোরারি প্রেসিডেন্ট বলা হয়। এগুলো আগের দিন ক্লাসে হয়েছে। মিটিংস वगैरह কতদিন ধরে চলেছিল, টোটাল কতগুলো সেশনস হয়েছিল? টোটাল 11 সেশনস, টোটাল 11খানা সেশন হয়েছিল আমাদের পুরো গণপরিষদে কনস্টিটিউশনকে তৈরি করার জন্য। ভালো করে মনে রাখবে, দিন সংখ্যা একরকম হয় আর সেশন আরেক রকম হয়। কিরকম? যে কতগুলো দিন লেগেছিল কনস্টিটিউশনকে তৈরি করতে সেটা তো আমরা জানি, রাইট? কিন্তু কতগুলো মিটিংস হয়েছিল, কতগুলো সেশনস হয়েছিল সেটা কিন্তু আলাদা বিষয়, ঠিক আছে? সেশনস ছিল 11খানা। তো টোটাল 11 সেশনস মানে টোটাল ডেজ কত ছিল যেখানে আমাদের লেগেছিল হচ্ছে কনস্টিটিউশনটা তৈরি হতে? এবার একটা জিনিস মাথায় রাখবে, তোমরা হয়তো কোশ্চেন দেখেছো যে কনস্টিটিউশন তৈরি হতে কত সময় লেগেছিল, যেখানে আমরা 2 বছর
একটা লম্বা লিস্ট জানি, সেটা আমাকে একটু কমেন্টে একটু প্লিজ করে দিও তো, আমি দেখি তোমাদের কতজনের মনে আছে। কিন্তু এখানে হচ্ছে ডেজ বলতে, টোটাল ডেজ বলতে এখানে কতগুলো মিটিংসে বসেছিল ওরা, ঠিক আছে। 141 ডেজ, এবং ড্রাফটিং এ ওদের টাইম লেগেছিল 114 ডেজ, ঠিক আছে। এবার তোমরা বলবে ওরা মিটিংসে বসেছিল এতগুলো দিন, যেখানে ওরা বসে এটাকে ঠিক করেছিল। 141 দিন শুধু ওরা মিটিং করেছে, যে কি হবে, কি কি অ্যাড হবে, কি কি মাইনাস হবে, এটা শুধু 141 দিন চলেছে। তারপর 114 দিন ধরে শুধু ওরা ওখানে যা যা জিনিসগুলো রেডি করে ফেলেছে, যে কনস্টিটিউশন এগুলো থাকবে, এরপর ড্রাফটিং এর কাজ চলছে, যে কোনটাকে বাদ দেওয়া হবে বা এইটাকে আরেকটু অ্যামেন্ড করা দরকার। এরকম অনেক অ্যামেন্ডমেন্টস কিন্তু এই ড্রাফটিং এর টাইমে হয়েছে, ঠিক আছে। তাহলে এই ডেজ গুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে সেশন মানেটা কি? সেশন মানে হচ্ছে, যেমন ধরো একটা সেশন হচ্ছে, অ্যাজিউম করো যে ধরো ডিসেম্বর থেকে শুরু হয়েছে, তো 9 তারিখ থেকে 24 তারিখ অবধি মিটিংস হয়েছে। তাহলে 9 থেকে 24কে তো আমরা কাউন্ট করে ফেলেছি টোটাল ডেজের মধ্যে, এখানে 141 এর মধ্যে 9 থেকে 24 কতগুলো দিন হচ্ছে এগুলো ইনক্লুড করছি। বাট এটা পুরো একটা সেশনের পার্ট, একটা সেশনে এতগুলো দিন ধরে একটা মিটিং চললো। আবার যখন সেকেন্ড সেশন আসবে, তখন ধরো জানুয়ারিতে হচ্ছে, ঠিক আছে, জানুয়ারিতে 15 থেকে হয়তো 24 হচ্ছে, দিন সংখ্যাগুলো এখানে অ্যাড হচ্ছে। আর যখন সেকেন্ড টাইম যখন ওরা বসছে, তখন এটা সেকেন্ড সেশন হয়ে গেল। তো এরকম করে করে 11খানা সেশন হয়েছে, এবং টোটাল ডেজ গেছে 141 ডেজ, ঠিক আছে। আচ্ছা, এটা তো গেল ইলেকশনস হলো, ইলেকশনস হয়ে মিটিংস वगैरह হলো। মিটিং হয়ে টোয়ে তোমরা জানো 1946 এ মিটিংস গুলো চলছে, 9 ডিসেম্বর, 11 ডিসেম্বর, 13 ডিসেম্বর, তারপর আরো মিটিংস গুলো চলেছে। তার পরের বছরই আমাদের দেশে স্বাধীনতা হবে, স্বাধীনতা দিবস চলে আসছে। আমাদের দেশ স্বাধীন হতে চলেছে 15 আগস্ট, ওই টাইমে 1947। আমাদের তখন আনডিভাইডেড ইন্ডিয়া, মানে ব্রিটিশ ইন্ডিয়ার টাইম। ব্রিটিশ ইন্ডিয়া বলতে তখনও ইন্ডিয়া পাকিস্তান একসাথে বসে আছে। এরপর 1947 হয়ে গেলে ইন্ডিয়া একদিকে চলে যাবে, আর পাকিস্তান আরেকটা নতুন ক্রিয়েট হয়ে গেল, নতুন নেশন ক্রিয়েট হয়ে গেল পাকিস্তান, যেটা এখন আমাদের বাংলাদেশ, এটা পূর্ব পাকিস্তান, আর পাকিস্তান তো পাকিস্তান ছিলই। তো ওই টাইমে বাংলাদেশ আর পাকিস্তান মিলে একটা নেশন ছিল, যেটাকে আমরা পাকিস্তান বলতাম ওই টাইমে, আর ইন্ডিয়া, এই দুটো নেশনে ডিভাইড হয়ে যায়। এবার ভেবে দেখো, যখন আমি ইলেকশন হচ্ছিল 1946-এ, তখন তো এই দুটো এক জায়গায় ছিল, একটাই নেশন ছিল। তাহলে স্বাভাবিক অর্থে তখন যে সিট সংখ্যা ছিল, মেম্বার্স ছিল, কিছুটা হলেও কমবে, কারণ তখন পাকিস্তান যেহেতু আমাদের পার্ট ছিল, এদেরটাও ইনক্লুড করা ছিল, যেটা আফটার ইন্ডিপেন্ডেন্স সেটাকে বাদ দিয়ে দিতে হবে। তো বাদ দিয়ে সংখ্যা কমেছে, রাইট। তাহলে বাদ দিয়ে কত সংখ্যা কমেছে সেটাকে জাস্ট একটু মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে আমি বলেছিলাম প্রভিন্সেস এর কনসেপ্ট, তারপরে প্রিন্সলি। তো প্রত্যেকটাতেই তো কমেছে সিট সংখ্যা। তাহলে টোটাল কত ছিল? টোটাল ছিল 299, মানে রিডিউস হয়ে এলো। প্রথমে কত ছিল? 389 ছিল, রিডিউস হয়ে সেটাকে 299 এলো, যেখানে প্রভিন্সিসে এলো 229, আর এখানটায় এলো 70। বোঝা গেল? 389 ছিল যখন ইন্ডিপেন্ডেন্সের আগে, মানে ইন্ডিয়ার পাকিস্তান এক জায়গায় উপস্থিত, তখন ডিভাইড হয়নি, সেই জন্য সিট সংখ্যাটা এরকম ছিল, কারণ ইন্ডিয়ার পপুলেশন তখন অত ছিল। যেই পাকিস্তান ক্রিয়েট হয়ে গেল, তখন অনেক পপুলেশন চলে গেল পাকিস্তানে, ইন্ডিয়াতে কমলো, আর যেই কমলো সেখানে 389 থেকে হয়ে গেল 299, এবং এটা ডিভাইড হলো এইভাবে। এবার একটা কথা হচ্ছে, এই যে ইলেকশনস লাগে, এগুলো হলো প্রসিডিংস গুলো আমরা জানলাম। মাথায় রাখবে, তোমরা হয়তো জানো ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজটা, যেখানে তখন তো 21 বছরেই ভোট দেওয়া যেত, পরে সেটাকে অ্যামেন্ড করে করা হলো 18, সেটা আমি আগের ক্লাসেই বলেছি, যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। কিন্তু কথা হচ্ছে, এই যে ইলেকশনস গুলো হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেখানে কিন্তু ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের কনসেপ্ট ছিল না, এখানে ছিল লিমিটেড ফ্র্যাঞ্চাইজ। এটা ছিল লিমিটেড ফ্র্যাঞ্চাইজ। মানে কি? ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ মানে যারাই এখন এই টাইমে যদি আমি যাই, এখন 18, তখন তো 21 ছিল ভোট এজটা, 18-21 বছর বয়সেই তখন ভোট দেওয়া যেত। তো
তো একটা পার্টিকুলার অ্যাডাল্ট হয়ে যাওয়ার যে বয়স, কোথাও তখন 21 ছিল, এখন 18, তো ওই বয়স যাদের হয়ে গেছে তারাই ভোট দিতে পারবে। এটাকে বলে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, যেটা আমরা জানি যে জওয়াহরলাল নেহরুজি নিয়ে আসেন, যে ইলেকশন যারা হবে, ইলেকশন যখন হবে তখন ভোটের মাধ্যমে হবে, আর ভোট ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে হবে, সেটা উনি বলে দিয়েছিলেন। কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন কিন্তু লিমিটেড ফ্র্যাঞ্চাইজে ছিল। লিমিটেড ফ্র্যাঞ্চাইজ মানে এখানে এজ দেখা হবে না, এখানে কিছু মেম্বারকে সিলেক্ট করা হয়েছিল কি যারা ভোট দেবে, ঠিক আছে, যারা ভোট দেবে, ভোট দিয়ে জেতাবে। তার মানে ওই যে অতগুলো মেম্বার্সকে আমরা দেখলাম প্রভিন্সিসে যে ইনডাইরেক্ট ওয়েতে ওরা ইলেকশনে জিতেছে, তো এই ইনডাইরেক্টের কনসেপ্টটা এখানেই এসেছে। কেন না, প্রথমত এটা লিমিটেড ফ্র্যাঞ্চাইজ ছিল, কিছু সংখ্যক মেম্বারকে সিলেক্ট করা হয়েছিল যে যারা ভোটিংটা দিতে পারবে। তার মানে আমাদের দেশের জনগণ কিন্তু ওই মেম্বারকে সিলেক্ট করেনি, ওই জনগণের বিহাফে কিছু মেম্বার ছিল যারা সিলেক্ট করেছিল। এই কারণে এটাকে ইনডাইরেক্ট ওয়েতে বলা হচ্ছিল, যেটা কিছুক্ষণ আগে আমি ডাইরেক্ট এবং ইনডাইরেক্টের একটা বেসিক ডিফারেন্স তোমাদেরকে বলেছি, রাইট? তাহলে লিমিটেড ফ্র্যাঞ্চাইজে আমাদের গণপরিষদের ইলেকশন কমপ্লিট হয়ে গেছিল, দেন আমাদের ইন্ডিপেন্ডেন্স চলে আসে, আলাদা নেশন হয়, তারপর তাই তোমাদেরকে পরপর গল্পটা বললাম। মেকিং অফ দ্য কনস্টিটিউশনের পার্টে যদি তোমরা একটু ঠিক করে পড়ো তাহলে দেখবে খুবই লিমিটেড কোশ্চেন্স থাকে, WBCS হোক বা যে কোনো কম্পিটিটিভ এক্সামস হোক, লিমিটেড কোশ্চেন থাকে। এমনটা নয় যে খুব খটিয়ে কোশ্চেন করা হচ্ছে, যে খুব ডেপলি কোশ্চেনটা করা হলো, এমন কোশ্চেন করে দিল যেটা তুমি জানোই না, এরকম কখনোই হয় না। আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি যে আজকে মেকিং অফ দ্য কনস্টিটিউশনের লাস্ট পার্টটা বানাচ্ছি এবং আগে একটা পার্ট এসে গেছে, এই দুটো পার্ট যদি কেউ তোমরা দেখে থাকো ঠিকঠাক ওয়েতে এবং নোট করে থাকো, এর বাইরে কোশ্চেন্স তোমরা পাবে না। ক্লিয়ার? তাহলে আমাদের টোটাল ডেজ কত লেগেছিল সেটা তোমাদের আমি কমেন্টে লিখতে বলেছি, সেটা তুমি ওখানে লিখবে যে কত সময় ধরে আমাদের কনস্টিটিউশন বানানো চলেছে, সেটা আমাকে একটু কমেন্টে লিখে দিও। এবারে হচ্ছে কনস্টিটিউশনের ছোট ছোট কিছু ইনফরমেশনস গুলো থাকবে যেগুলো আমি তোমাদেরকে এখন বলতে চলেছি। লাইক যেমন ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের অ্যাডপশনের ডেট কত ছিল, ন্যাশনাল অ্যান্থেম অ্যান্ড সং কোন দিনে আমরা অ্যাডপ্ট করেছি, এই ডেটগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তাহলে দেখি, ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যান্থেম এন্ড সং কোন ডেটে আনা হয়েছিল? এটা হচ্ছে 22 জুলাই 1947 কি ন্যাশনাল ফ্ল্যাগ আসে, আমাদের অ্যাডপশন হয়, যেটা এখন তোমরা ন্যাশনাল ফ্ল্যাগ দেখছো, ওই ন্যাশনাল ফ্ল্যাগেরই কথা বলা হচ্ছে। 22 জুলাই 1947 আমরা অ্যাডপ্ট করে নিই। সেই জায়গায় ন্যাশনাল অ্যান্থেম অ্যান্ড সং 24 জানুয়ারি 1950 আমরা অ্যাডপ্ট করে নিই। ক্লিয়ার? ন্যাশনাল ফ্ল্যাগের সম্পর্কে আর একটু কিছু ইনফরমেশন দিই যেগুলো পরীক্ষাতেও আসে। লাইক যেমন ন্যাশনাল ফ্ল্যাগের 3টে কালার তোমরা জানো, গেরুয়া, সাদা, সবুজ, এগুলো তো জানোই তোমরা। মাঝখানে একটা চক্র থাকে যেটাকে ইন্ডিকেট করে ধর্মচক্র। সে ধর্মচক্রায় 24 স্পোকস থাকে, লাইক এই তো চক্রা, এই যে এরকম ভাবে 24 স্পোকস থাকে। এটার কালার থাকে নেভি ব্লু। ইয়েস, এটাও পরীক্ষায় জিজ্ঞেস করে যে অশোক চক্রের কালার কি আছে ন্যাশনাল ফ্ল্যাগে। তোমরা অনেক জনই হয়তো বলবে যে না আমার তো ব্ল্যাক মনে হয়, একদমই না, আমাদের কিন্তু অশোক চক্রের কালার এখানে নেভি ব্লু। ক্লিয়ার? তার সাথে ন্যাশনাল ফ্ল্যাগের রেশিও জানতে চায়, রেশিও অফ লেন্থ অ্যান্ড উইথ। লেন্থ আর উইথ বলতে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ এরকম, যেটা ধর্মচক্র আমি এখানে এঁকে দিয়েছি অলরেডি। তাহলে এইটা হচ্ছে লেন্থ যেটা কিনা 3, আর এটা হচ্ছে উইথ যেটা হচ্ছে 2। তাহলে লেন্থ আর উইথ যদি বলে 3:2 হবে। অনেক সময় কিন্তু কোশ্চেনকে একটু ঘুরিয়ে দেয়, এখানে লেন্থ ইস টু উইথ না করে তোমাকে উইথ ইস টু লেন্থও করে দিতে পারে। কোশ্চেনটা ভালো করে পড়বে, কারণ লেন্থ হবে 3 আর উইথ হবে 2।
তোমরা 3:2 মনে করে গেলে, পরীক্ষায় এটাকে চেঞ্জ করে উইথ ইস টু লেন্থ জিজ্ঞেস করলো, তাহলে তুমি 3:2 মার্ক করে দিয়ে চলে আসবে। তো এটা যাতে না হয়, ঠিক আছে? তাহলে এগুলোকে একটু মাথায় রাখবে, কারণ পরীক্ষায় কিন্তু এগুলো আসে। এগুলো ছিল ন্যাশনাল ফ্ল্যাগ, এগুলো তোমরা জানো, কিন্তু 1 বাই 1 এগুলো অ্যাডপশন হলো। এরপর হচ্ছে আমাদের কনস্টিটিউশনের তৈরি হয়ে যাওয়ার পর, কনস্টিটিউশন আমাদের ড্রাফটিং কমপ্লিট হলো, কমপ্লিট হয়ে ফাইনালি যখন অ্যাডপশন হচ্ছে, সাইন হচ্ছে, তোমরা জানো সাইন হওয়া পেপারটা ছিল আমাদের কনস্টিটিউশনকে দেখতে এরকম ছিল। এবার কনস্টিটিউশনে বিভিন্ন রকম ডিজাইন ছিল না, হ্যাঁ, একটা ক্যালিগ্রাফিতে লেখা ছিল। কনস্টিটিউশন বানানো এক জিনিস, এবং কনস্টিটিউশনে বানানোর জিনিস, যেটা আমাকে ফন্ট স্টাইল আমরা বলি না, যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছো, কোনো একটা ওয়ার্ড ফাইল বানাচ্ছো, তখন কি হয়, তোমাদের ওখানে একটা বাম সাইডে লেখা থাকে যে ফন্ট স্টাইল তোমরা চেঞ্জ করতে পারো, যেখানে অনেক রকম ভ্যারাইটিস থাকে, যেটা অফিসিয়াল হয়তো টাইমস রোমান আছে, তাই না? তো জওহরলাল নেহরুজি ফিক্সড করেছিলেন যে আমাদের কনস্টিটিউশন আমরা বানিয়ে তো ফেলেছি, কিন্তু এটাকে তো একটা ঠিকঠাক ওয়েতে প্রেজেন্ট করতে হবে, এটা একটা প্রেজেন্টেশনের ব্যাপার আছে। তাহলে সুন্দর একটা হাতের অক্ষর দিয়ে হবে, যাতে করে মানুষ দেখে বলবে যে হ্যাঁ, এটা আমাদের দেশের কনস্টিটিউশন বলে কথা। তো উনি চয়েস করেছিলেন যে এটা প্রথমত ইটালিক স্টাইলে হবে, যে লেখাগুলো হবে আমাদের কনস্টিটিউশনে ওটা ইটালিক স্টাইলে থাকবে। হ্যাঁ, সেই ইটালিক স্টাইলে যেটা তোমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখতেও পাবে, যে ইটালিক বলে একটা সিম্বল দেওয়া থাকে, যেটাকে ক্লিক করলে লেখাগুলো কিছুটা এরকম ডান দিকে ঝুঁকে যায়, ডান দিকে মুভ করে যায়, একটু ব্যাকা হয়ে যায়, সেরকমই একটু স্টাইলে লেখা থাকবে, এবং ক্যালিগ্রাফি ওয়েতে লেখা থাকবে। ক্যালিগ্রাফাররা যেরকম লেখেন ওই ক্যালিগ্রাফিক ওয়েতে লেখা থাকবে। এটা মেনলি জওহরলাল নেহরুজির ইচ্ছা ছিল যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন হয়ে যাবে তখন ল্যাঙ্গুয়েজগুলো আমরা ক্যালিগ্রাফিতে দেবো। তো সেই ক্যালিগ্রাফার কে ছিলেন যিনি এটা বানিয়েছিলেন? ইংলিশে একজন লিখেছেন অ্যান্ড হিন্দিতে একজন, নামটা আমি এক্ষুনি বলছি। প্লাস এটা ইটালিক স্টাইলে লেখা হয়েছে। এটা এতটা ইম্পর্টেন্ট এই জন্যই কারণ ইংলিশে যিনি লিখেছেন, মেনলি এরকম অনেক কমন কোশ্চেন থাকে যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্যালিগ্রাফার কে ছিলেন। তোমাকে ইংলিশ বা হিন্দি জিজ্ঞেসই করবে না যে কোন ভাষায় ছিল, কোন ভাষাটা জিজ্ঞেস না করে ডাইরেক্ট যদি জিজ্ঞেস করে যে ক্যালিগ্রাফার কে ছিলেন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের, তাহলে তোমার একটাই নাম তোমার ওখানে পয়েন্ট আউট করতে হবে। তাহলে ইংলিশ যিনি হ্যান্ড রিটেন করেছিলেন ক্যালিগ্রাফার আমাদের প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, মানে এটা আলাদা আলাদা নামের নয়, একজনের ব্যক্তি নাম। আমি এরকম একটু একটু করে লিখেছি, 1 1 করে লিখেছি, যাতে তোমাদের মুখস্থ হয় তাড়াতাড়ি। ওকে, প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, ইনি ছিলেন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের ইংলিশ ফন্টে উনি ক্যালিগ্রাফি করেছিলেন, হ্যান্ড রিটেন আর কি, ঠিক আছে, ইংলিশের ইংলিশ ভার্সন। ওকে, হিন্দি ভার্সনে যখন কনসেপ্ট আসবে, যদি আলাদা করে তোমাদের জিজ্ঞেস করে যে হিন্দি ভার্সনে হ্যান্ড রিটেন কার্ড ছিল ক্যালিগ্রাফি কে করেছিলেন, উনি হলেন বসন্ত কৃষ্ণ ভাইদ্য। ইনিও কিন্তু একজনই ব্যক্তি। আমি এটা আলাদা আলাদা প্রত্যেকটা ইচ ওয়ার্ডকে এরকম ভাবে লাইন বাই লাইন সাজিয়েছি যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়, ঠিক আছে। বসন্ত কৃষ্ণ ভাইদ্য হলো। এই দুজন ভার্সনের আলাদা আলাদা ভার্সন, যেটা হচ্ছেন ইংলিশ আর এটা হচ্ছে হিন্দি, আলাদা আলাদা ভার্সনের ক্যালিগ্রাফার এরা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে। এদের কাজ একটা বই যেরকম হাতের লেখায় লিখলে যেরকম হয়, সুন্দর করে একজন হাতের অক্ষর দিয়ে লিখলো নোটস একটা কিছু, যেরকম কাজ হয়, এদের কাজে কিন্তু তাই ছিল, জাস্ট কথাগুলোকে লেখা। তার উপরে আবার কিন্তু ডেকোরেশনের কনসেপ্ট থাকে। যেমন ধরো আজকে কোনো তোমরা নোটবুক লিখলে, সে নোটবুক শুধু লিখে একটু ছেড়ে দেবে না, একটু তার একটা ছবি টবি দেবে, রাইট, যেটাকে আমরা আমাদের ভাষায় এডিট করা বলি। যে এডিট করবে একজন, এডিট পোর্শনে একজন থাকে যে শুধু কাজ তার এডিট করা থাকে, যে কি কি অ্যাড হবে, ওখানটায় কি ছবি বসলে ভালো লাগবে, কোন কলকাটা দিলে ভালো লাগবে। তো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে এরা তো শুধু ক্যালিগ্রাফার ছিলেন, এদের কাজ ছিল শুধু লেখা। সব থেকে বড় কথা, প্রেম বিহারী নারায়ণ রায়জাদার 6 মান্থস লেগেছিল আমাদের পুরো কনস্টিটিউশনকে হ্যান্ডরিড করতে। শুধু ইনি কনস্টিটিউশন পুরো লিখলেন, উইথ প্রিয়াম্বল করেছিলেন, মানে প্রিয়াম্বলকেও কিন্তু
ইনি লিখেছেন। তো 6 মান্থস লেগেছিল প্রেম বিহারী নারায়ণ রায়জাদার পুরো কনস্টিটিউশনটাকে লিখতে। এবার কথা হচ্ছে এডিট পোর্শনটা যারা ডেকোরেশন করেছিলেন আর কি, উনি কিন্তু একজন আলাদা ব্যক্তি, এবং সব থেকে বড় কথা উনি আমাদের শান্তিনিকেতন থেকে বিলং করছিলেন। নন্দলাল বসু, নন্দলাল বোস অ্যান্ড বেওহার মনমোহন সিনহা, ইনি দুজনই শান্তিনিকেতন থেকে বিলং করছিলেন। শান্তিনিকেতন থেকে আসেন। এই দুজনই হিন্দি অ্যান্ড ইংলিশ দুটো ভার্সনের যে আমাদের কনস্টিটিউশন তৈরি হয় হ্যান্ড রিটেনের, দুটোরই কিন্তু এডিট ইনারাই করেছেন। ডেকোরেশন পার্টটা এদেরই দায়িত্বে ছিল, নন্দলাল বোস অ্যান্ড বেওহার রামমনোহর সিনহা, বেওহার রাম মনোহর সিনহা, রাইট, অ্যান্ড নন্দলাল বসু। তো যদি তোমাদের কোশ্চেন করে যে শুধু জাস্ট কোশ্চেন করলো যে ক্যালিগ্রাফার কে ছিলেন হ্যান্ড রিটেন আমাদের কনস্টিটিউশনে, তাহলে অবশ্যই প্রেম বিহারী নারায়ণ রায়জাদা ইনি হবেন। যদি আলাদা করে মেনশন করে দেওয়া হয় হিন্দি বলে, তাহলে হবে বসন্ত কৃষ্ণ বাদ্যা। আর যদি ডেকোরেশনের পার্টের কথা যদি জিজ্ঞেস করে যে ডেকোরেশন কারা করেছিলেন, নন্দলাল বোসও পেতে পারো বা দুজনের নামই দিয়ে দিতে পারে অপশন, যেটা হবে সেটাই তোমরা ঠিক করে আসবে। এটা ছিল ওভারঅল তোমাদের মেকিং অফ দি কনস্টিটিউশনের ছোট ছোট পার্টগুলোকে নিয়ে আমি একসাথে এক জায়গায় তোমাদের নোট করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এবার আসছি আমাদের মেন 8 মেজর কমিটিসগুলো নিয়ে। কিছুক্ষণ আগে আমি তোমাদের বললাম যে আমাদের কনস্টিটিউশন বানানোর আগে আমরা কমিটিস তৈরি করেছিলাম, যাতে কনস্টিটিউশন আমাদের এত ওয়ার্ল্ডের লেন্দিয়াস কনস্টিটিউশন বানানোর জন্য স্বাভাবিক আমাদের একটা ম্যানেজমেন্ট তো দরকারই না, যাতে ঠিকঠাক ওয়েতে ঠিকঠাক স্ট্রাকচারে আমাদের কনস্টিটিউশনটাকে তৈরি করা পসিবল হয়। সেই কারণে আমাদের কমিটিস তৈরি করা হয়েছিল, যেখানে মেজর 8টা ছিল, মেজর 8 কমিটিস 8খানা, আর মাইনর কমিটিস ছিল টোটাল 13খানা আমরা জানি। তো সেই 8খানা মেজর কমিটিস গুলো কি কি এবং তাদের যারা চেয়ারম্যান ছিলেন তাদের তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে হিসেব মতো, ঠিক আছে? তো আমি একটা ওভারঅল চার্ট বেস তোমাদের সামনে নিয়ে এসেছি, যেটা দেখে আই হোপ তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে। ফার্স্ট আসছে আমাদের ড্রাফটিং কমিটি, সব থেকে ইম্পর্টেন্ট কমিটিজ এবং সবার হেড এই কমিটিটা ছিল অলওয়েজ, আমি তোমাদের বলেছি। আর ইনার চেয়ারম্যান ছিলেন হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর, আমাদের ফাদার অফ দ্য কনস্টিটিউশন, এটা তো বলার আর কিছু নেই। সেকেন্ড আসছে হচ্ছে আমাদের 3টে কমিটিস, আমি একসাথে লিখেছি দেখো, ইউনিয়ন পাওয়ার কমিটিজ, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটিজ অ্যান্ড স্টেট কমিটি। 3টে একসাথে লেখার কারণ একটাই, কারণ এদের চেয়ারম্যান একজনই ছিলেন, সেটা হচ্ছে আমাদের জওহরলাল নেহরুজি। তারপরে আসছে প্রভিন্সিয়াল কমিটি অ্যান্ড অ্যাডভাইজারি কমিটি, সেখানেও একজন ছিল, সেটা হচ্ছে সর্দার প্যাটেল। তোমরা মনে রাখবে কিভাবে যে সর্দার প্যাটেল কোন দুটো কমিটিকে চেয়ারশিপ করেছিলেন, কোন দুটো কমিটির চেয়ারম্যান ছিলেন, জওহরলাল নেহরুজি কোন 3টে কমিটির চেয়ারম্যান ছিলেন। এইরকমভাবে মনে রাখলে আই হোপ তোমাদের 8খানা মেজর কমিটির চেয়ারম্যানগুলো মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 3টে কমিটির জওহরলাল নেহরুজি হলেন, এই দুটো সর্দার প্যাটেলজি হলেন, এবং লাস্ট দুটো হচ্ছে রুলস অফ প্রসিডিং কমিটি অ্যান্ড স্টিয়ারিং কমিটি, যেটি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই হচ্ছেন আমাদের টোটাল 8খানা মেজর কমিটির চেয়ারম্যান, যেটা আমি আলাদা করে তোমাদের দিয়ে দিলাম, চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, খাতায় নোট করে রাখতে পারো, কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট পার্টে যাই। এবার একটা মজাদার বিষয় বলি, আমাদের কনস্টিটিউশনে কতগুলো দিন লেগেছিল সবই তো বলা হলো। তোমরা জানো আমাদের কনস্টিটিউশন তৈরি করার আগে কনস্টিটিউশন মেকার্সরা টোটাল 60খানা দেশের কনস্টিটিউশন করেছিলেন, যাতে করে ওরা বুঝতে পারে যে আমাদের দেশে কোনটা থাকতে পারলে ভালো, কোনটা না থাকলে ভালো হয়, ঠিক আছে? অন্যগুলো ওই 60খানা দেশের কনস্টিটিউশন পড়ে তারপর ডিসাইড করা হয়েছিল যে আমাদের দেশে ওইগুলো থেকে আমরা কি কি নেব, কোনগুলোকে আমরা ইন্সপিরেশন হিসেবে নিয়ে নেব, ঠিক আছে? তোমরা জানো এই জন্য আমরা স্যালেন্ট ফিচার্সে কোথা থেকে কি নেওয়া হয়েছে, কোথা থেকে কি বড় করা হয়েছে, এগুলো করতে হয়। কেন না, যেহেতু ওনারা 60খানা দেশের কনস্টিটিউশন রিড করেছিলেন। ওকে, পুরো কনস্টিটিউশনটা যে তোমরা দেখতে পেলে, এটা এতক্ষণ ধরে ক্যালিগ্রাফারকে দেখতে পেলেন, যদিও বা এই যে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা পুরো কনস্টিটিউশনকে 6 মাস ধরে লিখেছিলেন, হ্যান্ড রিড করেছিলেন ক্যালিগ্রাফি করে, উনি কিন্তু এর বিনিময়ে কোনো টাকাই নেননি, তিনি এটা ফ্রিতে করেছিলেন। তারপরেও পুরো কনস্টিটিউশন বানাতে ওই টাইমে টোটাল 64 লাখ কস্টিং পড়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো এর মূল্য সেই অর্থে নেই, কিন্তু তখনকার টাইমে 64 লাখ মানে বুঝতেই পারছো যে কিরকম কি ভ্যালু রয়েছে তার তখন, রাইট?
তো এটা ছিল ওভারঅল আমাদের কনস্টিটিউশনের একটা আমাদের ছোট্ট পোর্শন দিলাম। আর তার সাথে বলে রাখি, ওই টাইমে যে অরিজিনাল কনস্টিটিউশন যেটা কিনা আমাদের ইনি হ্যান্ড রিটেন করলেন, ওটা অরিজিনালটা কিন্তু এখন আমরা একটা আলাদা পার্লামেন্টের লাইব্রেরিতে সংরক্ষিত করে রাখা আছে। বলতে পারবে কোন কেসের মাধ্যমে রাখা ছিল বা রাখা আছে? সেটা হচ্ছে হিলিয়াম ফিল্ড কেসের মধ্যে জিনিসটাকে রাখা আছে, যাতে জিনিসটা নষ্ট না হয়ে যায়। মানে আমাদের অরিজিনাল কনস্টিটিউশন যেটা ফার্স্ট আমরা তৈরি করে একদম নিয়ে আসি অ্যাডপশনের পর, অ্যাডপশন করার জন্য আর কি, সেটা রাখা আছে অরিজিনালটা। যদি তোমরা কখনো পার্লামেন্টের লাইব্রেরিতে যাও, দেখতে পাবে আমাদের আসল কনস্টিটিউশন। ওকে, তাহলে আজকের ক্লাস এই অবধি। পরের ক্লাসে দেখা হচ্ছে তোমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের সাথে। টাটা।